স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান বাজুসের। বিক্রির ক্ষেত্রে ভ্যাট কমানোর দাবি। 2025-27 পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা। নানা সংকটে রপ্তানি বিনিয়োগে অগ্রগতি নেই বলছেন ব্যবসায়ীরা। কর আদায়ে হয়রানির অভিযোগ। বন্দর ব্যবস্থাপনায় সংস্কার সহ বিভিন্ন দাবি সংশ্লিষ্টদের। এবং অক্টোবরে রেমিটেন্স এসেছে $2.56 বিলিয়ন, প্রবৃদ্ধি 7%। গণঅভ্যুত্থানের পর এফডিআই বেড়েছে 19% বেশি, বিশ্বে বিরল বলছে পরিসংখ্যান। আমন্ত্রণ সবাইকে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কলি আছি। শিরোনাম দেখছিলেন শুরুতেই। স্বর্ণ আমদানি সহজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বাজুস। সোনার গহনা বিক্রিতে ভ্যাট হার 5% থেকে কমিয়ে 1.5% করার দাবি সংগঠনটি। সোমবার রাজধানীর মগবাজারে বাজুসের 25-27 মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে এসব দাবি জানান নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন। 40,000 সদস্যের বিশাল সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। আগামী 2 বছর সংগঠনটি যারা পরিচালনা করবেন সেই নবনির্বাচিত পরিচালনা পর্ষদকে পরিচয় করিয়ে দিতেই মগবাজার কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। একে একে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন বাজুস নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও সদস্য সচিব। 24-এর 1 ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় নিম্নলিখিত 35 জন প্রার্থীকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হচ্ছে। বর্তমান প্রেসিডেন্ট এবং বিগত প্রেসিডেন্ট আহমদ আকবর সাহেবকে ধন্যবাদ জানাই, ওনার পৃষ্ঠপোষকতায় এটা আজকে এখানে এসেছে। নির্বাচিত হয়েই স্বর্ণ শিল্পের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন নবনির্বাচিত সভাপতি এনামুল হক দোলন। এই খাতের বিকাশ ও রাজস্ব আহরণ বাড়াতে সোনা আমদানি সহজ করা ও সোনার গহনা বিক্রিতে ভ্যাটের হার 1.5% করার দাবি জানান তিনি। স্বর্ণ আমদানিকে সহজ করতে হবে। স্বর্ণ আমদানির ব্যবস্থা আছে, কিন্তু এত কঠিন প্রক্রিয়া, এই কঠিন প্রক্রিয়ার মাধ্যমে স্বর্ণ আমদানি করতে গেলে যেই রেট দাঁড়ায় সেই রেট দিয়ে স্বর্ণ ক্রয় করতে গিয়ে আগ্রহী না। এই ভ্যাটকে আমরা 1.5% উন্নীত করব এবং যতদিন পর্যন্ত আমাদের স্বর্ণ আমদানি সহজ না হয় ততদিন পর্যন্ত এই ব্যাগেজ রুলের মাধ্যমে যে স্বর্ণটা সহজে আসতো বিনা বাধায় একাধিকবার বছরে, সেটাকে চালু করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো। বিকল্প কারেন্সি হিসাবে গোল্ডের বর্তমানে চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে। গত 1 বছরে এটা ডাবল হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ কারেন্সি হিসাবে এখন আসলে ডলার পরিবর্তে গোল্ড রিজার্ভ করতেছে। তাহলে গোল্ডের এই মার্কেটটাকে আমাদের আরো অনেক দূরে এগিয়ে যাওয়ার আছে। আমরা আশা করি যে আমাদের ভবিষ্যৎ কমিটি এই বিষয়ে কাজ করবে। এ সময় সংস্থাটির মুখপাত্র জানান, বিশ্ব অর্থনীতিতে সোনার গুরুত্ব বাড়ছে দিনকে দিন। তাই বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি গহনার রপ্তানিতে সরকারের সহযোগিতা চান তারা। এই বাজুসের সদস্যদের সম্পর্কে একটু ভালো দৃষ্টিকোণ থেকে দেখবেন, যাতে আমরা বিশ্ববাজারে আমাদের এই পণ্য রপ্তানিতে সহায়ক হতে পারি এবং বাজুসকে আমরা সেইভাবে পরিচিত করতে পারি। আগামী 15 ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে। আমি আশা করব যে নেক্সট যারা আসছেন। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। নানা সংকটে রপ্তানি ও বিনিয়োগে উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। রাজধানীতে এক সেমিনারে অভিযোগ করেন, শিল্প স্থাপনে জমি কেনা বেচাতে রয়েছে জটিলতা, আছে জ্বালানি সংকট, নেই ব্যবসা সহজীকরণে সুখবর। স্বাভাবিক হয়নি ব্যাংক খাত, আর কর আদায়ের নামে চলছে হয়রানিও। এমন অবস্থায় লোকসান দিয়ে উৎপাদন ধরে রাখতে হচ্ছে কারখানা মালিকদের। এ সময় বন্দর ব্যবস্থাপনায়ও সংস্কার চান ব্যবসায়ী নেতারা। ব্যবসা ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বহুমুখী সংকট সামনে আনছেন ব্যবসায়ীরা। অর্থায়ন, ঋণ সহায়তা, সুদহার বৃদ্ধি, জ্বালানি সংকট যার মধ্যে অন্যতম। এছাড়া অভ্যন্তরীণ ও বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক ধারা দেখা যাচ্ছে। সব মিলে বড় চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় সোমবার রাজধানীর গুলশানে ইংরেজি জাতীয় দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে ব্যবসার পরিবেশ সংস্কার, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে এই গোলটেবিল বৈঠক, যেখানে ব্যবসা, বিনিয়োগ ও রপ্তানির নানা সংকটের কথা উঠে আসে ব্যবসায়ীদের বক্তব্যে। একটু কি ভেবে দেখবেন যে একটা গ্যাস চালিত একটা ইন্ডাস্ট্রি যদি 8-10 দিন বন্ধ থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রির পরিণতি কোথায় গিয়ে দাঁড়াবে? 2 দিন পরে আপনার গ্যাস বিল দিতে পারবে না, শ্রমিকের বেতন দিতে পারবে না, শ্রম অসন্তোষ ঘটবে, ফ্যাক্টরি বন্ধ হবে, এরপরে গিয়া
সে সিক ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আমি যদি রড ইন্ডাস্ট্রির কথা বলি, ইট ইজ প্রবাবলি গ্রোয়িং -2%. আমাদের সিমেন্ট ইজ অলসো জিরো গ্রোথ, আমাদের সিরামিক্স প্রবাবলি 2 to 3% গ্রোথ আছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন কর আদায়ের নামে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। এ সময় এলডিসি উত্তরণে আরো সময় চান উদ্যোক্তারা। 100 কোটি আবার রপ্তানি হয়েছে, 100 কোটির 1% 1 কোটি টাকা নিয়ে গেছে। এখন আমি যখন ওনাদেরকে বলছি বাকি টাকা ফেরত দেন, ফেরত দিবেন না, কারণ বেআইনি একটা আইন করছে ওনারা এনবিআর, যে কোনো ফেরতের কোনো ব্যবস্থা থাকবে না, ওটা রহিত করা হয়েছে। ব্যাংকে যখন লুটিং হচ্ছিল সেটাও আমরা দূর থেকে দেখেছি, কিন্তু হয়তো আমরা কিছু করতে পারিনি। এখন যে উইন্ডো ড্রেসিং হচ্ছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, আর আমরা কিন্তু টুইন ব্যালেন্স শিট মেইনটেইন করছি। বন্দর আধুনিকায়ন সহ সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সংকট সমাধানে ব্যবসায়ীদেরও সহযোগিতা চাইলেন সরকারের কর্তারা। আপনারা বলছেন যে আমাদের অনেক কিছু, আমাদের ব্যুরোক্রেসি অনেক প্রবলেম আছে, আই ফুলি এগ্রি, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু আপনাদের কিন্তু অনেক অ্যাকাউন্টেবিলিটি জায়গা ঠিক নেই। আমরা আশা করছি আরএমজির পাশাপাশি আরও 7টি সেক্টর ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ডেড ওয়ারেন্স ফ্যাসিলিটি ছাড়াও তাদের কাঁচামালগুলি আমদানি করতে পারবেন। আপনারা যারাই কথা বলছেন উইথ দ্য নেক্সট গভর্নমেন্ট, আপনি যেটা বললেন যে ম্যানিফেস্টোতে ইট হ্যাজ টু বি টাইম বাউন্ড, তার মধ্যে একটা হতে হবে আই বিলিভ চেঞ্জ, রিডিজাইন দ্য এন্টায়ার স্ট্রাকচার অফ দ্য মিনিস্ট্রি। এছাড়া শিল্পের টেকসই উন্নয়নে সুশাসনের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আমাদের চেম্বার ওখানকার রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। চলতি বছরের অক্টোবর মাসে প্রবাসীরা $2.56 বিলিয়ন রেমিটেন্স পাঠিয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় 7% বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের অক্টোবর মাসে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছিল $2.4 বিলিয়ন। এদিকে চলতি বছর অর্থাৎ 2025-26 অর্থ বছরে প্রথম 4 মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $10.14 বিলিয়ন, যা আগের অর্থ বছরের একই সময়ে ছিল $8.9 বিলিয়ন। ব্যাংকাররা জানান দেশের ডলার মার্কেটে এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে, আর পাশাপাশি খোলা বাজারে হুন্ডির প্রভাব কমে যাওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বাড়ছে। বর্তমান প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে যে রেট পাচ্ছেন তা খোলা বাজারে ডলারের দামের প্রায় কাছাকাছি, ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ এফডিআই 19.13% বৃদ্ধি পেয়েছে, যা বৈশ্বিক প্রবণতার সম্পূর্ণ বিপরীত অর্থনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশ্বব্যাংক ডেটা বিশ্লেষণ করে দেখা যায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বে যেসব দেশে গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে সেসব দেশে পরবর্তী এক বছরে এফডিআই উল্লেখযোগ্য হারে কমেছে। উদাহরণস্বরূপ একই সময়ে শ্রীলঙ্কা, চিলি, সুদান, ইউক্রেন, মিশর, ইন্দোনেশিয়ায় এফডিআই কমেছে। আর এই ধারাবাহিকতায় হ্রাসের প্রবণতার বিপরীতে বাংলাদেশে এফডিআই এর উল্টো চিত্র দেশের অর্থনীতির স্থিতিশীল এবং বিনিয়োগের অনুকূল পরিবেশের প্রতি আন্তর্জাতিক মহলের গভীর আস্থার প্রতিফলন করেছে। বাংলাদেশ ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য আবেদন করেছে 12টি প্রতিষ্ঠান। সম্পূর্ণ ক্যাশলেস ইন্টারনেট এবং মোবাইল অ্যাপ নির্ভর এই ব্যাংকগুলোর স্মার্টফোন বা অন্যান্য ডিজিটাল ডিভাইসের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়ার পরিকল্পনা করছেন। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সূত্র এই তথ্য জানায় মোট 12টি প্রতিষ্ঠানে ডিজিটাল ব্যাংক স্থাপনের জন্য আবেদন করেছে। এর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক পিএলসি, ডিজিটাল ব্যাংকিং অফ ভুটান ডিকে, আমরা ডিজিটাল ব্যাংক 22, এমআইএফআই 36, ডিজিটাল ব্যাংক পিএলসি, বুস্ট, রবি, আমরা ব্যাংক, রয়েছে অ্যাপ ব্যাংক ফার্মার্স, নোভা ডিজিটাল ব্যাংক, বাংলা লিঙ্ক, অ্যান্ড স্কয়ার, মৈত্রী ডিজিটাল ব্যাংক পিএলসি, উপকারী ডিজিটাল ব্যাংক, মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক, আকিজ এবং বিকাশ ডিজিটাল ব্যাংক। টেলিকম পলিসি সংশোধনের দাবিতে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়েছে দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর প্রতিনিধি ও সদস্যরা রবিবার সকাল 11টা থেকে বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইন্টারনেট ব্যবসায়ীরা। তারা জানান নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের ফলে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় খরচ 20% বাড়বে, ফলে ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান এবং গ্রাহকরা বিপাকে পড়বেন। আর তাই টেলিকম পলিসি সংশোধন না করলে বাংলাদেশ ডিজিটাল শাটডাউন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
আমাদের নতুন একটা গাইডলাইন আসতেছে বিটিআরসি, যেটা ড্রাফট আমরা পেয়েছি। তো ড্রাফটের যে গাইডলাইন অনুযায়ী আমাদের সাথে এটা সাংঘর্ষিক। যে জিনিসটা আমরা কেনার সময় মূল্য বাড়বে, সেটা নিশ্চয়ই বিক্রি করার সময় সেই 25 টাকা বেশি বিক্রি করতে হবে। খরচ বাড়বে, এই খরচটা তো আমার কোথা থেকে উঠাতে হবে? আমার গ্রাহকের কাছ থেকে। তাহলে গ্রাহক পর্যায়ে আলটিমেটলি ইন্টারনেটের দাম বেড়ে যাবে। মূল্যসূচকে পতনে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রাম পুঁজিবাজারে। এছাড়া ঢাকার বাজারে টাকার অঙ্কে লেনদেন কমেছে, তবে সামান্য বেড়েছে চট্টগ্রাম বাজারে। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে সবকটি সূচকের মান কমেছে। প্রধান সূচক ডিএসই এক্স 54 পয়েন্ট কমে অবস্থান নেয় 5061 পয়েন্টে। আর এই দিন ডিএসইতে লেনদেন 26 কোটি টাকা কমেছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের মাধ্যমে বেড়েছে 45টি এবং কমেছে 300টি এবং অপরিবর্তিত রয়েছে 53টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএসপিআই 88 পয়েন্ট কমেছে আর লেনদেন হয়েছে 8 কোটি টাকা। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের এখনকার আপডেট। এতক্ষণ সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।